আলাইকুম। আমি মোহাম্মদ আমানাতুল্লাহ, এসিআই ট্রেনিং ডিপার্টমেন্টে সিনিয়র ট্রেনিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত আছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা এপিসোডে আপনাদের নতুন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে শসা। নতুন বিষয়টি হচ্ছে শসা, যেটাকে আমরা বলি কিউকাম্বার। কারণ শসা সম্পর্কে আসলে জেনে নিই এবং এই শসার প্রোডাকশন টেকনোলজি সম্পর্কে কিছুটা আপনার জেনে নিই। তো শসা কি? শসা হচ্ছে একটি অন্যতম সবজি, বাংলাদেশে প্রায় সারা বছরই পাওয়া যায়, যেটাকে ইংলিশে বলা হয় কিউকাম্বার। আর যেটার সায়েন্টিফিক নেম হচ্ছে কিউকামিস স্যাটিভাস। বাংলাদেশে প্রায় সব অঞ্চলেই কিন্তু এটা পাওয়া যায় এবং সব সময়ই কিন্তু পাওয়া যায়। বাজারের চাহিদা সব সময়ই থাকে। কারণ কি? কারণ প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু চাই সালাদ হিসাবে শসাকে ব্যবহার করতে। শসার কি পরিমাণ পুষ্টিমান রয়েছে, এতে পুষ্টি উপাদান কি রয়েছে? শসাতে রয়েছে ভিটামিন এ, এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ শর্করা, ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণ পানি রয়েছে, এটাকে শীতল পানি বলা হয়। এছাড়াও বাজার সম্ভাবনা কি? শসার বাজার সম্ভাবনা যদি বলি, কচি শসা বিশেষ করে সালাদ হিসাবে প্রচুর পরিমাণ ব্যবহার হয়ে থাকে। এছাড়াও শসা কিন্তু সবজি হিসাবেও কিন্তু অনেক পরিমাণ ব্যবহার হয়ে থাকে। সুতরাং গ্রামগঞ্জে যেসব কৃষকরা রয়েছে, তারা যদি চিন্তা করেন যে আমরা নিজেদের ফ্যামিলির চাহিদা মেটানোর জন্য শসা চাষ করবো, তাহলে করতে পারেন। অথবা কমার্শিয়াল ভাবে লাভবান হওয়ার জন্য যেসব কৃষক ভাইরা রয়েছে, তারা কিন্তু শসা ব্যবহার করতে পারেন। শসাতে প্রচুর পরিমাণ পানি রয়েছে, যেটা বলছিলাম, যেটা শরীরকে শীতল করে দেয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেয়। সুতরাং শসা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু সবজি। শুধু দেশের গণ্ডি না, বিদেশের গণ্ডিতেও কিন্তু আপনি শসা বেশি করে চাষাবাদ করে যদি বিদেশে রপ্তানি করতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি লাভবান হতে পারেন। সুতরাং শসার সম্ভাবনা এবং প্রসপেক্টিভ কিন্তু অনেক বেশি রয়েছে এবং সারা বছরই কিন্তু শসাটা পাওয়া যায়। এখন আসেন আমাদের এশিয়ার সিডের যে কিছু ভ্যারাইটি রয়েছে শসার ক্ষেত্রে, উন্নত মানের হাইব্রিড ভ্যারাইটি, কয়েকটি ভ্যারাইটির নাম বলবো। এলিন, 2 হচ্ছে ইভা, 3 হচ্ছে ফলন 2 এবং 4 হচ্ছে গ্রিন 2। এর ভিতর এলিন যে ভ্যারাইটিটা রয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো। হাইব্রিড শসা এলিন এসিআই সিডের, যেটার ফসল সংগ্রহ করা যাবে বপনের 35 থেকে 40 দিনের মধ্যে। প্রত্যেকটি ফলের গড় ওজন হবে 150 থেকে 180 গ্রাম পর্যন্ত এবং এটার ফলন হবে 25 থেকে 30 টন পার একর। এবং বপনের সময় হচ্ছে প্রচন্ড যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত সারা বছরই কিন্তু করা যেতে পারে। এবং এটার সিড রেট মাঠে যখন কমার্শিয়াল ভাবে আপনি চাষ করবেন, এটার সিড রেট হবে 200 গ্রাম পার একর এবং এটি উজ্জ্বল মানে সবুজ বর্ণের একটি ফল দিয়ে থাকে এলিন। তো আসুন জেনে নিই যে এলিন যে ভ্যারাইটিটা রয়েছে এটা কিভাবে চাষ করবেন বা চাষাবাদ পদ্ধতি। প্রথমে রয়েছে জলবায়ুর কথা যদি বলি, যে জলবায়ু কিরকম লাগবে, কোন সময়টা, বিশেষ করে আমাদের এই যে বৈশাখ মাসের আগে, তার মানে এটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত একটি উপযুক্ত সময় গ্রীষ্মকালীন শসা চাষাবাদ করার সময়। আরেকটি রয়েছে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি, তখনই কিন্তু শসা চাষাবাদ করতে পারেন। মাটি কিরকম লাগবে? মাটি সাধারণত দোআঁশ মাটি বা এঁটেল দোআঁশ মাটি কিন্তু এটা মানে বিশেষ করে শসা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জমি তৈরি আপনি মানে জমি তৈরি কিভাবে করবেন? জমি তৈরির ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আড়াআড়ি ভাবে 4 থেকে 5টি চাষ দিতে হবে। মই দিয়ে সমান করে ল্যাডারিং করে দিতে হবে, যেটাকে সমান করে দিতে হবে, যেন মানে শক্ত কোনো ঢিল যেন না থাকে। কারণ কি? মাটিটাকে ঝুরঝুরে করতে হবে। এর ফলে কি হবে? যে মানে রুট বের হবে, সেই রুটটা খুব সহজে কিন্তু মানে বহুদূর পর্যন্ত যেতে পারবে। আর বপন করার সময় এক গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব হবে 2 থেকে 2.5 মিটার পর্যন্ত। যদি কমার্শিয়াল ভাবে চাষ করেন তাহলে কিন্তু আরেকটু কমিয়ে সেটা স্পেসটা কমানো যেতে পারে। প্রত্যেকটা মাদা তো বুঝেন, যে আমরা যখন একটা মাদা তৈরি করতে হবে বা একটা গর্ত করে সেখানে কিন্তু আমরা বীজ বপন করি, 4 থেকে 5টি বীজ বপন করতে হবে প্রতিটি মাদায়। কারণ কি? কারণ হচ্ছে যে 4 থেকে 5টা বীজ যদি বপন করি, তাহলে কোনোটি যদি জার্মিনেশন নাও হয়, একটি জার্মিনেশন হলেই হবে। আর যদি 4 থেকে 5টাই জার্মিনেশন হয়, সেক্ষেত্রে আমরা কি করব? যেটা অত্যন্ত ভালো মানে সিডলিং বা চারা রয়েছে সেটাকে রেখে বাদ বাকিগুলো কিন্তু তুলে ফেলব। সার প্রয়োগের ক্ষেত্রে আমরা কি করব? সার প্রয়োগের ক্ষেত্রে সবসময় আমরা এনকারেজ করি সেটা হচ্ছে যে জৈব সার ব্যবহার করতে। গোবর
বা যে গৃহস্থালির যে পণ্য দিয়ে যেগুলো ওয়েস্ট ম্যাটেরিয়ালস দিয়ে পচে যে গোবরটা তৈরি করে ট্রেডিশনাল ভাবে আমাদের কৃষক ভাইরা, সেটাই কিন্তু ব্যবহার করতে পারি। আর তাছাড়া উন্নত মানের যদি জৈব সার ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের এসিআই ফার্টিলাইজারের রয়েছে বাম্পার জৈব সার, সেটি ব্যবহার করতে পারি। কেমিক্যাল যে সারগুলো রয়েছে ইউরিয়া, টিএসপি এবং ফসফেট, যেটা এছাড়াও এগুলো ব্যবহার করতে পারি, অথবা এসিআই ফার্টিলাইজারের রত্ন সার ব্যবহার করতে পারি। তবে অবশ্যই অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট সার কিন্তু দিবেন, বোরন সার বা জিঙ্ক সার। এসিআই এর মনো জিঙ্ক আছে, এসিআই ফার্টিলাইজারের হেপ্টা জিঙ্ক আছে, এগুলো ব্যবহার করবেন। আর বোরনের ক্ষেত্রে বাম্পার বোরন যেটা রয়েছে বা সলুবল বোরন, এটা কিন্তু ব্যবহার করবেন। তাহলে কি হবে, গাছ বেশি তরতাজা হবে, বেশি পরিমাণ ফলন দিবে, বেশি পরিমাণ উৎপাদন কিন্তু বৃদ্ধি পাবে। এখন আসুন যে চাষের সময় আপনি কি কি পরিচর্যা করবেন। ১ নম্বর যদি কথা আসে, নিয়মিত কিন্তু পানি সেচ দিতে হবে। যদি পানি না থাকে তাহলে অবশ্যই আপনি পানি সেচ দিবেন, এবং পানি সেচের পরবর্তী পর্যায়ে যে উপরের মাটিটা যদি শক্ত হয়ে যায়, সেই মাটিটা ঝুরঝুরে করে দিতে হবে। এর ফলে কি হবে, সেখানে অক্সিজেন বা বাতাস কিন্তু খুব দ্রুত রুট এরিয়াতে চলে যাবে। এর ফলে গাছ কিন্তু খুব দ্রুত বাতাস বা অক্সিজেন পেয়ে থাকবে। আর যদি আগাছা থাকে, সেই আগাছা আপনি অবশ্যই আগাছা সেটা মানে নির্মূল করতে হবে। সেটা হতে পারে নিড়ানি দিয়ে, হতে পারে আগাছা নাশক। এসিআই ক্রপ কেয়ারের অনেক আগাছা নাশক রয়েছে, সেগুলো ব্যবহার করে আপনারা কিন্তু এটা দূর করতে পারেন। আর মাচা তৈরি করে দেয়া, যেটাকে বলা হয় মাচা তৈরি করে দিতে হবে অবশ্যই। মাচা তৈরি করে দেওয়ার সুবিধা হচ্ছে যে ফলনগুলো মানে উপরে থাকবে, ফুলগুলো, ফলে খুব সহজে পরাগায়ন হবে। ফলগুলো নিচে ঝুলে থাকবে, মাটির সাথে কোনো টাচ থাকবে না, ফলে ফল যেগুলো রয়েছে সেই ফলগুলো পচন হবে না বা অন্য কোনো ফাঙ্গাস অ্যাটাক করবে না। এই জন্য মাচা তৈরি করা অবশ্যই কিন্তু খুবই জরুরি রয়েছে। আরেকটি হচ্ছে যেটা আমরা মানে কৃত্রিম ভাবে পরাগায়ন করা, কারণ পরাগায়ন অনেক সময় ক্রস পলিনেটেড বা অনেক সময় যদি না হয় তাহলে ফল কিন্তু কম হয়। কিন্তু কৃত্রিম ভাবে করার ক্ষেত্রে আমরা মৌমাছি চাষ করতে পারি। যদি একর প্রতি যদি ২-৩টা মৌমাছি চাষ করি এক একর জমির জন্য, তাহলে কিন্তু মৌমাছি কৃত্রিম ভাবে তারা কি করবে, পরাগায়ন ঘটাবে। আর না হলে আমরা বিকেল বেলায় বা সকাল বেলায় সাধারণত ফুল ওপেন হয় জানি, সুতরাং একটি নিয়ে এসে স্ত্রী ফুলের চারিদিকে খুশিয়ে দিই, তাহলে কিন্তু কৃত্রিমভাবে পরাগায়ন হয়। এবং এর ক্ষেত্রে কি হয়, ২০-২৫% কিন্তু ফলন বেশি হয়। আর রোগ বালাই দমনের ক্ষেত্রে, বিশেষ করে পোকার ক্ষেত্রে জাপ পোকা অত্যন্ত বেশি হয়, এবং মাছি পোকা রয়েছে বা মিলিবাগ রয়েছে, এগুলো কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের এসিআই ক্রপ কেয়ারের কিছু সলিউশন রয়েছে। বিশেষ করে যদি বলি আমি, এসি মিক্স রয়েছে, ডিডো প্লাস রয়েছে, একামাইড প্লাস রয়েছে, এইগুলো ব্যবহার করে এগুলো মানে আমরা মানে রোগ বালা বা পোকামাকড় থেকে কিন্তু রক্ষা পেতে পারি। সুস্থ সবল গাছ যদি হয় তাহলে সুস্থ সবল ফলন দিবে, তাই নয় কি? তাহলে কিন্তু ফলন বেশি হবে। এখন ফল সংগ্রহ বা ফসল সংগ্রহ কিভাবে করবেন? ফসল সংগ্রহ যখন গাছ বড় হয়ে গেল, ফসল হয়ে গেল, তখন আপনারা কচি শশা কি করবেন, একটা চাকু দিয়ে কেটে নিতে হবে, টেনে ছিঁড়বেন না। সেক্ষেত্রে কি হবে, টেনে ছিঁড়লে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, ফল কোথাও আঁচড় লেগে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সুন্দরভাবে আপনারা ছুরি দিয়ে বা চাকু দিয়ে কেটে সংগ্রহ করবেন, এবং ভেজা যে কোনো কাপড় দিয়ে সেগুলো সংরক্ষণ করবেন প্রথমে, পরবর্তীতে রোদে শুকায় হালকা পলিথিনে মানে মোড়কজাত করে বাজারজাত করবেন। এই ক্ষেত্রে ফলনটা কিন্তু বেশি পাবেন। সুতরাং এই যে শশা আমাদের যেটা রেগুলার নিত্য প্রয়োজনীয় একটি পণ্য বা সবজি, আমরা সবাই ব্যবহার করে থাকি। এই শশা উৎপাদন করে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারেন, এবং শশা উৎপাদনের বৃদ্ধির মাধ্যমে আপনারা নিজেদের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি কৃষক ভাইরা তারা আর্থিকভাবে যে উপকৃত হবেন। তো আমাদের যে সকল অফিসাররা রয়েছেন, তারা এই কৃষক ভাইদেরকে খুব সুন্দরভাবে চাষাবাদ পদ্ধতিগুলো বুঝাই দিবেন। এরপরে কৃষক ভাইরা যেন খুব সুন্দরভাবে রোগমুক্ত ভাবে এই যে এলিন চাষ করে বা এই শশা চাষ করে তারা বেশি লাভবান হতে পারে। আজকে আমার এই লেকচারটা শুনে কিছুটা উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।